প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। তোমাদের সবার প্রিয় কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে আমি লাইভে এসেছি। হাসিনা বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের প্রিয় ক্লাস অর্থনীতি, উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় শেষ করেছি বলা যায়, অল্প একটু বাকি ছিল এবং সেই অংশটি আমি চতুর্থ অধ্যায়ে পড়াতে গিয়ে পড়াবো, কারণ সেটির সাথে আসলে চতুর্থ অধ্যায়ের সংশ্লিষ্টতা বেশি। সেই কারণে আমি তৃতীয় অধ্যায়ের ছোট্ট একটি অংশ সেটি আমি বলেই দেই তোমাদেরকে। সেটি হলো গড় আয়, প্রান্তিক আয়, এদের সম্পর্ক এবং মোট আয় কাকে বলে। এই যে জিনিসগুলো, এগুলো আসলে বাজারের বেলায় ভিন্ন ভিন্ন হয়। সেই কারণে এটি ওখানে আলাদা করে পড়ালে খুব বেশি তোমরা বুঝবে না। তোমাদের বোঝার সুবিধার্থে আসলে এই অংশটুকু বাজার চ্যাপ্টারের সাথে পড়ালেই তোমাদের জন্য বেশি বোধগম্য হবে বলে আমি আশা করি, এবং সেই কারণে আমি তৃতীয় অধ্যায়ে এই অংশটুকু না পড়িয়ে আমি বরং চতুর্থ অধ্যায়ে বাজার চ্যাপ্টারে এসে সেই অংশটি পড়িয়ে থাকি। ঠিক একইভাবে আমি তোমাদেরকেও এভাবেই পড়াবো বলে আশা করি। তো যাই হোক, আমাদের আজকের টপিক অর্থনীতি প্রথম অধ্যায়, বাজার চতুর্থ অধ্যায়। ঠিক আছে, প্রথম পত্র চতুর্থ অধ্যায়। তার আগে আমরা ক্লাসে যাবার আগে দেখি তোমরা জয়েন করেছো কি না। তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি জয়েন করে নাও এবং তোমরা কে কোন কলেজ থেকে অংশগ্রহণ করছো সেটি আমাকে জানিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা, তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমাদের এই ক্লাসের সার্থকতা। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকে লিখেছ, হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভালো আছো সবাই? আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাস শুরু করছি, তোমরা লিখতে থাকো, আমি আবারও দেখব। আচ্ছা, প্রথমেই বাজার কাকে বলে। সাধারণভাবে বাজার বলতে আমরা বুঝে থাকি কোনো স্থানকে, যেমন আমরা বলি নিউ মার্কেট বাজার, শ্যাম বাজার, কাউরান বাজার, মালিবাগ বাজার, শান্তিনগর বাজার। তার মানে কি, জায়গাকে কেন্দ্র করে বাজারকে আখ্যায়িত করছি। কিন্তু অর্থনীতিতে এই স্থানকে আসলে বাজার বলে না, বরং বাজার বলতে আসলে একটি দ্রব্যকে বোঝায়, অর্থাৎ দ্রব্যের বাজার। তাহলে বাজার বলতে আমরা যা বুঝি সেটি হলো অর্থনীতিতে কোনো একটি দ্রব্য থাকবে, যেই দ্রব্যের একদল ক্রেতা থাকবে, একদল বিক্রেতা থাকবে। ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে বেচাকেনা হবে, তখন তাকে বলা হবে সেই দ্রব্যের বাজার। যেমন অর্থনীতির সংজ্ঞাটি এইরকম, আমি তোমাদের জন্য লিখে রেখেছি, দেখো। অর্থনীতিতে বাজার বলতে কোনো একটি পণ্যকে বোঝায় যা ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়। তাহলে এখানে আমরা কী কী জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি একটি পণ্যকে, এবং সেখানে কে থাকবে, ক্রেতা বিক্রেতা থাকবে। তাদের মধ্যে কি হবে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষি হবে, বার্গেনিং হবে, এবং তারপরে কি হবে, একটি নির্ধারিত দামে বেচাকেনা হবে। এটিকে বলা হবে বাজার। তাহলে যেমন আমরা যদি বলি বইয়ের বাজার, তাহলে বই থাকবে, সেই বইয়ের ক্রেতা থাকবে, বিক্রেতা থাকবে,
এবং ক্রেতা বিক্রেতার ভিতরে দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে বইটি যখন বেচাকেনা হবে তখন সেটিকে বলা হবে বইয়ের বাজার। ঠিক তেমনিভাবে পাটের বাজার, ইটের বাজার, স্বর্ণের বাজার, শেয়ার বাজার সবই তো একই। যাই হোক, এই আমরা মোটামুটিভাবে বাজার কাকে বলে আমরা বুঝলাম। তাহলে এই বাজারের কিছু শর্ত বা বৈশিষ্ট্য রয়েছে, সেটি কি দেখো। বাজারের শর্তগুলো কি কি? তাহলে একটি নির্দিষ্ট দ্রব্য, 2 নম্বরে ক্রেতা ও বিক্রেতা থাকবে, ঠিক আছে, এবং 3 নম্বরে ক্রেতা বিক্রেতার মধ্যে কি হবে? দর কষাকষি হবে, এবং 4 নম্বর ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক অঞ্চল থাকতে পারে। বর্তমানের যে ধারণা দেখো, কোনো অঞ্চলও নেই, কি হচ্ছে? অনলাইন বিজনেস হচ্ছে। সেইখানে আমরা কি কোনো জায়গাকে আর প্রশ্নই আসে না যে কোনো জায়গাকে মিন করব। অনলাইনে যে বেচাকেনা হচ্ছে, দেখো সব খাবার বেচাকেনা হচ্ছে, সবজি বেচাকেনা হচ্ছে, ইভেন এখন গরুর হাট আমরা দেখতে পাচ্ছি, কোরবানির ঈদ, হ্যাঁ, সেখানে গরুর হাটও অনলাইনে বেচাকেনা হওয়ার মতন একটি মার্কেট তৈরি হয়েছে। তাহলে বুঝতে পারছো যে মার্কেটের কনসেপ্টটা আসলে পণ্যটাকেই মেইন উদ্দেশ্য হলো পণ্য যার ক্রেতা বিক্রেতা থাকবে, নির্ধারিত দামে বেচাকেনা হবে। সেটি স্থান থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটি দেশেও হতে পারে, সেটি বিদেশেও হতে পারে, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত বিস্তৃত হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এবং একটি নির্দিষ্ট সময়ে সাধারণত সব কিছু হয়ে থাকে। অর্থনীতিতে সময়ের গুরুত্ব সব সময়ই রয়েছে। তো যাই হোক, এই আমরা বুঝলাম বাজার কাকে বলে। এখন আমরা বাজারের শ্রেণীবিভাগ দেখব। বাজার কত প্রকারের? আচ্ছা, তোমরা দেখো তো আসলে আমার সাউন্ড ঠিক আছে কি না। অনেক সময় এটা খেয়াল করা হয় না। সাউন্ডটা দেখে নাও, বলো আমাকে। আচ্ছা, এই পর্যন্ত সাউন্ড নিয়ে কোনো শোনা যাচ্ছে না, মানে কোনো কমপ্লেইন নেই, সুতরাং আশা করি সাউন্ড ভালো আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বাজারের শ্রেণী বিভাগে যাচ্ছি। বাজারের শ্রেণী বিভাগ 3টি বিষয়ের ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ আমরা করে থাকি। প্রথমটি হচ্ছে আয়তনের ভিত্তিতে, অর্থাৎ কতটা বিস্তৃত সেই বাজারটি, অর্থাৎ সেই পণ্যের বাজারটি কতটুকু তার পরিধি, আয়তন বা বিস্তৃত। এটি আয়তন বলতে আসলে এখানে কোনো জায়গাকে বোঝাচ্ছে না। আয়তন বলতে এটার চাহিদা কত দূর বিস্তৃত, এটার বেচাকেনা কত দূর বিস্তৃত, সেটিকে বোঝানো হচ্ছে আয়তনের ভিত্তিতে। তারপরে রয়েছে সময়ের ভিত্তিতে, অর্থাৎ সময়ের ভিত্তিতেও আমরা বাজারকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, আমরা আসবো ক্লাসিফিকেশনে আরও, এবং আমরা মেইন পয়েন্টগুলো আগে জেনে নিচ্ছি। তারপরে হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতেও বাজারকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে আয়তনের ভিত্তিতে কি হচ্ছে? স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। আবার বলছি, আয়তনের ভিত্তিতে বাজারকে 3 ভাগে ভাগ করা যায়: স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার মানে হলো ইংরেজিতে আমরা বলবো লোকাল মার্কেট, জাতীয় হলো ন্যাশনাল মার্কেট, আর আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মার্কেট। এখন আমরা এই বাজারগুলোকে একটু চিনব, জানব এরা কী রকম বাজার। প্রথমেই স্থানীয় বাজার। স্থানীয় বাজার বলতে আমরা বুঝি যে পণ্যগুলো যেখানে উৎপাদন হয় তার খুব কাছাকাছি মার্কেটে যখন বিক্রি করা হয়, তখন সেই দ্রব্যকে বা সেই দ্রব্যের বাজারকে আমরা বলে থাকি স্থানীয় বাজার। যেমন আমরা বলবো যে সাধারণত পচনশীল দ্রব্য যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই দ্রব্যগুলো স্থানীয় বাজার বা লোকাল মার্কেটে বেচাকেনা হয়। যেমন মাছ, মাংস, দুধ, ডিম, শাক, সবজি, এগুলো সাধারণত পচনশীল, এগুলো লোকাল মার্কেটে বেচাকেনা হয়ে থাকে। তবে কোনো কোনো সময় যদি দেখা যায় যে ভালো পরিবহনের ব্যবস্থা আছে, দূরবর্তী মার্কেটেও বিক্রি হতে পারে, কিন্তু মেইনলি বিক্রি হয় স্থানীয় বাজারে। তো যাই হোক, তারপরে আসো জাতীয় বাজার। জাতীয় বাজার হলো যে দ্রব্যগুলো জাতীয় পর্যায়ে বেচাকেনা হয়, অর্থাৎ একটি দেশের মানে জাতীয়
যে জিনিসগুলো রয়েছে, যেমন মনে করো আমাদের দেশের পোশাক, এক একটা দেশের পোশাক কিন্তু এক এক রকম। তাহলে আমাদের দেশে আমরা শাড়ি, লুঙ্গি, এগুলো কিন্তু আমাদের জাতীয় পোশাক। তাহলে সেগুলোর থেকে আমরা এই জাতীয় মার্কেটে এগুলো বেচাকেনা হচ্ছে। অর্থাৎ তারপরে আমাদের আরও অন্যান্য জিনিস হতে পারে, আমাদের ধান, চাল, এগুলো জাতীয় পর্যায়ে বেচাকেনা হতে পারে। ঠিক আছে, তাহলে জাতীয় বাজার বলতে আমরা বলবো যে যেই বাজারের বিস্তৃতি বা পরিধি দেশের সীমা পর্যন্ত বিস্তৃত, দেশের সীমার ভিতরে থাকে, সেগুলিকেই আমরা বলে থাকি জাতীয় বাজার। সেগুলি বাইরে যেতে পারে, কিন্তু মেইনলি কোথায় বিক্রি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তারপরে আসছে হলো আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজার হচ্ছে যে যেই পণ্যগুলো শুধুমাত্র দেশের মধ্যে নয়, দেশকে ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যেই দ্রব্যের চাহিদা সারা বিশ্বে রয়েছে এবং তার যোগান এক একটি দেশ দিচ্ছে, সেই পণ্যের বাজারকে আমরা বলবো আন্তর্জাতিক বাজার। সেই হিসাবে আমরা বলবো স্বর্ণ, রৌপ্য, তারপর তুলা, পাট, ঠিক আছে, এগুলো হচ্ছে ঔষধ, এগুলো হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের পণ্য। তাহলে এই পণ্যগুলোর বাজারকে আমরা বলবো আন্তর্জাতিক বাজার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আয়তনের ভিত্তিতে বলতে কি বোঝাচ্ছে, যে কোন পণ্যটা কত দূর পর্যন্ত বিস্তৃত, তার পরিধি কোন পর্যন্ত যায়। সাধারণত এক্সেপশন থাকবেই, কিন্তু সাধারণত যেটা হবে সেটাকে আমরা ধরে নিব। তাহলে আয়তনের ভিত্তিতে আমরা বাজারকে 3 ভাগে ভাগ করেছি। কি কি? স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার হচ্ছে লোকাল মার্কেট, জাতীয় বাজার হচ্ছে যেটি দেশীয় বাজার, আর আন্তর্জাতিক হলো যেটি আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত বিস্তৃত। এই হলো আমাদের 3 ধরনের বাজার, সেটি আয়তনের ভিত্তিতে। এরপরে আমরা দেখব সময়ের ভিত্তিতে বাজার। সময়ের ভিত্তিতে বাজারকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি দেখো? অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। তাহলে কি বোঝা গেল? যে সময় কিন্তু একটি ফ্যাক্টর। এই জন্য আমরা কিন্তু এখানে বৈশিষ্ট্যের মধ্যে একটি পয়েন্ট রেখেছিলাম যে একটি নির্দিষ্ট সময় থাকবে। তাহলে সময়ের ভিত্তিতেও দেখো বাজারকে 4 ভাগে ভাগ করা যায়। অতি স্বল্পকালীন বাজার, এই জিনিসগুলোকে আমরা একটু বোর্ডেও দেখব, কারণ এগুলোর বেলায় আমরা চিত্র ব্যবহার করব। সুতরাং আমরা দেখো তোমরা, সময়ের ভিত্তিতে যে বাজার সেটিকে আমরা অতি স্বল্পকালীন বাজার। 1 নাম্বার অতি স্বল্পকালীন। অতি স্বল্পকালীন বলতে কি বোঝায়? এত কম সময় যে এই সময়ের ভিতরে ক্রেতাদের চাহিদার সাথে বিক্রেতারা যোগান সামঞ্জস্য বিধান করতে পারে না, সেই রকম বাজারকে বলা হয় অতি স্বল্পকালীন বাজার। তার মানে এটি কয়েক ঘন্টা থেকে হয়তোবা কয়েক দিন পর্যন্ত বিস্তৃত হতে পারে। যেমন ছোট মাছ, শাকসবজি, এগুলো কি হয়? এগুলো দেখা যায় যে আজকের বাজারে যা উঠেছে লোকাল মার্কেটে সেগুলোই যোগান। এবং এখন যদি হঠাৎ করে এই বাজারে একদিন হঠাৎ করে যদি কোনো লোকাল মার্কেটে দেখা যায় যে লাল শাকের ডিমান্ড বেড়ে গেল, তাহলে কি হবে? তাহলে লাল শাক কি রাতারাতি বানানো যাবে? না, লাল শাক বানাতে হলে একটু সময় লাগবে। টাকা দিলেও এটিকে কয়েক ঘন্টার ভিতরে বা কয়েক দিনের ভিতরেও প্রোডাকশন করা সম্ভব না। তাহলে এই যে অতি স্বল্প কাল, কয়েকটা দিন, এবং এই সময়ের সাথে আমরা কিন্তু 3য় অধ্যায়ে বারবার পড়েছি যে কাল বলতে কাকে বোঝাচ্ছে? আসলে কালের সাথে খরচের একটি সম্পর্ক রয়েছে, ঠিক আছে? আর এখানে আমরা তো দেখছি প্রোডাকশনেরও একটি সম্পর্ক রয়েছে। কারণ তুমি টাকা দিলেও তুমি লাল শাক বানাতে পারবে না, টাকা দিলেও তুমি রাতারাতি ডিম তৈরি করতে পারবে না।
তাহলে আমরা বুঝলাম যে যেগুলো পচনশীল দ্রব্য এগুলো অতি স্বল্পকালীন বাজারের জিনিস, এবং এগুলোতে দেখা যায় যে চাহিদা বাড়লে যোগান বাড়ানো যায় না, ফলে কি হয়, ফলে দাম বেড়ে যায়। এবং এই জন্য এটি দিয়ে কিন্তু তোমাদের একটি অনুধাবনের প্রশ্ন আসতে পারে যে অতি স্বল্পকালীন বাজারে দামের উপর কার প্রভাব বেশি, বা দাম কাকে দিয়ে কার প্রভাবে নির্ধারিত হয়। আসলে চাহিদার প্রভাবে নির্ধারিত হয়, সেখানে যোগানের কোনো ভূমিকা থাকে না। অতি স্বল্পকালীন বাজারে যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল। তাহলে আমরা বিষয়টি চিত্রের সাহায্যে দেখি। ও এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, এদিকে হচ্ছে দাম এবং এদিকে হচ্ছে যোগান। দেখো অতি স্বল্পকালে যোগান রেখা হলো লম্ব অক্ষের সমান্তরাল, এস এস ড্যাশ, এটি হলো যোগান রেখা। এখন চাহিদা রেখা হলো ডিডি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়েছে, সুতরাং এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে আমরা যদি এদিকে অগ্রসর হই তাহলে আমরা দাম পেলাম ওপি, অর্থাৎ ওপি পরিমাণ দাম নির্ধারিত হলো। এখন যদি হঠাৎ করে ছোট মাছের ডিমান্ড বেড়ে যায় তাহলে ছোট মাছ সাপ্লাই দেওয়া যাচ্ছে না, ফলে সাপ্লাই রেখাটা দেখো লম্ব অক্ষের সমান্তরাল হয়ে রয়েছে। এখন কি হবে, চাহিদা বেড়েছে, সুতরাং চাহিদা রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয়ে D1 হলো। এবং এই যেহেতু যোগান বাড়লো না, ফলে কি হলো, এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে E1 আমরা বললাম, এবং এখান থেকে দেখো দাম বেড়ে OP1 হয়ে গেল। তাহলে কি হলো, চাহিদা বাড়লো, যেহেতু যোগান একদম বাড়লো না তাই দামটাই বেড়ে গেল। অর্থাৎ সাপ্লাই যেহেতু কম, তখন বিক্রেতারা এই সুযোগে বলবে যে জিনিস তো কম, সুতরাং তারা দাম বাড়িয়ে দিবে। এটি হলো অতি স্বল্পকালীন বাজারের কি চাহিদা দ্বারা দামের যে প্রভাব বা দাম নির্ধারণে চাহিদার ভূমিকাই সবচেয়ে বেশি, এটি আমরা ব্যাখ্যাটা দেখলাম। তাহলে এটি হলো অতি স্বল্পকালীন বাজারের চাহিদা রেখা এবং যোগান রেখা, এবং সেখানে কীভাবে দাম নির্ধারিত হয় সেটি আমরা দেখলাম। এরপরে হচ্ছে স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজারের কি অবস্থা হবে, এটা থেকে বোঝাই যাচ্ছে নামটা শুনে যে এখানে একটু কি করা যায়, একটুখানি চাহিদার সাথে যোগানকে চেঞ্জ করা যায়, তবে খুব কিছু করা যাবে না, অল্প চেঞ্জ করা যাবে। যেমন ভ্যারিয়েবল কস্ট, যেটা আমরা বলেছিলাম পরিবর্তনশীল ব্যয়, যেমন কাঁচামাল একটু বাড়িয়ে দেওয়া যাবে, হ্যাঁ, এগুলো দিয়ে। যেমন এই যে আমাদের এখন সামনে ঈদের সময় কি হবে, ঈদের সময় দেখা যাবে হঠাৎ করে সেমাইয়ের ডিমান্ড বাড়বে। তাহলে সেমাইয়ের ডিমান্ড বাড়লে সেমাই উৎপাদনকারীরা কি করবে, তারা তো জানে ঈদের সময় সেমাইয়ের ডিমান্ড থাকে, বাড়ে। তাহলে সারা বছর কি একই পরিমাণ সেমাই তারা তৈরি করে না, তারা একটা অল্প, মোটামুটি সারা বছর মানুষ খায় কিন্তু খুব কম খায়, এতটা খায় না, কিন্তু ঈদের দিন আমাদের সেমাই লাগবেই, সুতরাং সব বাড়িতেই সেমাই রান্না হবে। এখন সেমাই উৎপাদনকারীরা কি করবে, তারা কারখানা গৃহ কিন্তু আরেকটা বানিয়ে ফেলবে না, আরেকটা মেশিন বসাবে না, তারা কি করবে, তারা কাঁচামালের পরিমাণ বাড়াবে, শ্রমিকের কর্মঘণ্টা বাড়িয়ে দিবে, দিয়ে তারা প্রোডাকশন বাড়াবে এবং যোগান বাড়িয়ে চাহিদার সাথে এটাকে সামঞ্জস্য করবে। এই জন্য এটিকে বলা হচ্ছে স্বল্পকালীন বাজার, অর্থাৎ স্বল্পকালে এটা স্বল্পকাল পর্যন্ত বিস্তৃত থাকবে, তারপরে এটা আবার থাকবে না, এবং এইখানে হয়তোবা 15 দিন 1 মাস এটা বিস্তৃত থাকতে পারে। এবং এই কারণে এখানে পরিবর্তনশীল ব্যয়কে পরিবর্তন করে উৎপাদনের বাড়িয়ে দিয়ে চাহিদার সাথে সামঞ্জস্য করা যাবে। সেই কারণে এটিকে বলা হবে স্বল্পকালীন বাজার, অর্থাৎ যে বাজার অল্প কয়েকদিন, অর্থাৎ 1 মাস বা 15 দিন, 1 মাস 2 মাস বা ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত বিস্তৃত থাকতে পারে, তারপরে আবার থাকবে না। এই যে এখন দেখো আমাদের এই যে এই সিজনে এখন হঠাৎ করে কিসের দরকার, এই যে মাস্ক, এখন আমাদের এই যে করোনা ভাইরাসের জন্য কি হয়েছে, মাস্ক। যদি এটা যদি চলে যায় তাহলে কি মাস্কের আর খুব বেশি প্রয়োজন থাকবে না। তাহলে এখন কি হচ্ছে, এখন তাড়াতাড়ি মানুষ এটাকে বানিয়ে সাপ্লাই দিচ্ছে। যাই হোক,
আমরা স্বল্পকালীন বাজার সম্পর্কে একটু দেখে নেই চিত্রটা কেমন হবে। যেহেতু এখানে যোগান একটু চেঞ্জ করা যায়, যোগানকে কি করা যায়, সামান্য পরিবর্তন করা যায়। কিভাবে? পরিবর্তনশীল ব্যয়কে পরিবর্তন করে। ফলে যোগান রেখাটা খাড়া হবে কিন্তু লম্ব অক্ষের সমান্তরাল হবে না। এবং এখানে দেখো এটা হলো যোগান রেখা। তাহলে এখন এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যোগান হলো, এখানে যদি প্রাইস এতটুকু হয়, যোগান হলো OM। দাম বাড়লো কিন্তু যোগান দেখো তো কতটুকু বাড়লো, অল্প একটু বাড়লো। তাহলে MM1 এতটুকু বাড়লো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের চাহিদা রেখা আমরা আনতে পারি, যে চাহিদা চেঞ্জ হয়েছে কিন্তু তারপরে এখানে একটা চাহিদা রেখা আমরা দেখাতে পারি, আবার এখানে একটা চাহিদা রেখা দেখাতে পারি যে চাহিদা বেড়েছে কিন্তু যোগানও একটু বেড়েছে। এটা DD। এখানে চাহিদা রেখার সাথে যোগান রেখাকে সামঞ্জস্য একটু হলেও করা যাচ্ছে, সেই কারণে দামও বাড়ছে, যোগানও বাড়ছে কিন্তু কম বাড়ছে, ততটা বাড়ছে না। ঠিক আছে, ফলে কি হচ্ছে, যোগান একটু বাড়ানো গেল। এটি হলো স্বল্পকালীন বাজারের চিত্র। এরপরে আমরা যাব দীর্ঘকালীন বাজার। তাহলে দীর্ঘকালীন বাজার কি? দেখো, দীর্ঘকাল বলতে বোঝায় এত বেশি সময় যে সেই সময়ে দীর্ঘকালে স্থির খরচও পরিবর্তন করা যাবে, পরিবর্তনশীল ব্যয়ও পরিবর্তন করা যাবে। দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজারে এত বেশি সময় পাওয়া যাবে যে সেই সময়ে দেখা যাবে যে পরিবর্তনশীল ব্যয়ও পরিবর্তন করা যাবে এবং স্থির ব্যয়ও পরিবর্তন করা যাবে। করে চাহিদা যত বাড়লো ঠিক তার সাথে যোগানও মোটামুটি ততটাই সামঞ্জস্য করা যাবে। এবং এই ক্ষেত্রে যোগান রেখাটা আর একটু ফ্ল্যাট হবে। ঠিক আছে, এখানে কি কি করা যায়? এখানে দেখা যায় যে উৎপাদনের উপকরণ বাড়ানো যায়, ফার্মের সংখ্যা বাড়ানো যায়, বিভিন্নভাবে উৎপাদনকে বাড়ানো সম্ভব। দেখো কি হয়, এখানে আমরা মেইনলি যোগান রেখাটাকে আসলে দেখাই SS ড্যাশ। দেখো যোগান রেখা কি হলো, এই যোগান রেখায় দাম যখন ছিল OP, যোগান ছিল OM। ঠিক আছে, দাম বেড়ে OP1 হলো কিন্তু যোগান কিন্তু অনেক বাড়লো। তার মানে এখানে একটা চাহিদা রেখা ছিল, আবার এখানেও একটা চাহিদা রেখা ছিল, এটি ছিল DD আর এটি ছিল D1। অর্থাৎ চাহিদা বেড়েছে, যোগানও কিন্তু বেড়েছে। চাহিদা এখান থেকে এতটুকু বেড়েছে, যোগানও এখান থেকে এতটুকু বেড়েছে, অথচ দাম কিন্তু খুব একটা বাড়েনি। অর্থাৎ দাম অল্প বাড়া সত্ত্বেও লং রানে বা দীর্ঘকালে দেখা যায় যে ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, সমস্ত খরচ, অর্থাৎ কারখানা গৃহ বড় করবে, হ্যাঁ, তারপরে তোমার মেন অ্যাপয়েন্টমেন্ট তোমার চেঞ্জ করতে পারে, তারপরে তোমার মেশিন চেঞ্জ করতে পারে, আরও দামি মেশিন কিনে প্রোডাকশন বাড়ানো যেতে পারে। এরকমভাবে যখন যোগানের সাথে সামঞ্জস্য করা হয় চাহিদার সাথে, তখন তাকে বলা হয় দীর্ঘকালীন বাজার। অর্থাৎ এটি একটু আমরা ধরে নিতে পারি যেটি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্তও হতে পারে। এবং এই ধরনের বাজারের জিনিসপত্রগুলো হলো যে আমরা দেখি সাধারণত যে আসবাবপত্র হতে পারে, ঠিক আছে, গাড়িও হতে পারে, ঠিক আছে, এইগুলো। এরপরে হচ্ছে আমাদের চতুর্থ পয়েন্ট, অতি দীর্ঘকালীন বাজার। অতি দীর্ঘকালীন বলতে কি বোঝাচ্ছে এখানে? অতি দীর্ঘকালীন বলতে একেবারে তোমার সেই 15 বছর, 20 বছর এরকম সময়ের কথা আমরা বলতে পারি। সেখানে দেখা যাবে সব চেঞ্জ, আমূল চেঞ্জ, মানুষের রুচির পরিবর্তন। 50 বছর আগে মানুষের যা রুচি ছিল এখন কিন্তু মানুষের রুচি সেরকম না। 50 বছর আগে যেই এরোপ্লেন ছিল এখন 50 বছর পরে সেই প্লেন নাই।
প্লেনের মধ্যে দেখো, এবং হেভি জিনিসগুলো সাধারণত চেঞ্জ হয়। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তুমি দেখো আমূল পরিবর্তন হয়েছে। আগে মানুষ যেই যন্ত্রপাতি ব্যবহার করে যেভাবে চিকিৎসা করত, এখন নিশ্চয়ই সেই একই জায়গায় আরও অনেক আধুনিক সরঞ্জাম সব চলে আসছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা অনেক সময়ের প্রেক্ষিতে সম্ভব হয়েছে, এবং এই ধরনের বাজারকে বলা হয় অতি দীর্ঘকালীন বাজার। এবং এই ধরনের বাজারে সাধারণত দেখা যায় যে উৎপাদন কৌশল পরিবর্তন হবে, তথ্য প্রযুক্তির পরিবর্তন হবে, ঠিক আছে, প্লান্টের আকার পরিবর্তন হবে, তুমি যে প্লান্ট নিয়ে কাজ করছিলে সেটার সাইজ তোমার চেঞ্জ হয়ে যাবে। এইগুলো মানুষের রুচি, সংস্কৃতি সব কিছু চেঞ্জ হবে। ড্রেসের ব্যাপারেও দেখো, আগের মানুষ কী ধরনের ড্রেস পরতো, এখন মানুষ 50 বছর আগে কীরকম কাপড় পরতো, এখন কীরকম কাপড় পরে, বা আরও 100 বছর আগের কথা যদি বলো, অর্থাৎ অনেক লম্বা সময়। এখানে আমরা সাধারণত চিত্র দিয়ে দিতে পারি, এটাকে আরও ফ্ল্যাট হয়ে যাবে, কিন্তু এটি আসলে ব্যাপারটি অনিশ্চিত যে 50 বছর পরে চাহিদা রেখা কেমন হবে আর যোগান রেখা কেমন হবে সেটা বলা খুব মুশকিল। সেই কারণে এটিকে সাধারণত চিত্র দেওয়া হয় না, দিলে দেওয়া যায়, সেটিকে শুধু আরও ফ্ল্যাট করে একটা যোগান রেখা আঁকা যায়, ঠিক আছে, আরও ফ্ল্যাট করে। যেমন এখানে আমরা যেই যোগান রেখা এঁকেছি তার চেয়ে আরও ফ্ল্যাট করে আঁকা যায়। যেমন দেখো একদম ফ্ল্যাট করে একটা যোগান রেখা আঁকলাম, তাহলে কি হবে? অনেক পরিবর্তন সম্ভব। প্রাথমিক দাম এটা, যোগান এটি, দাম একটু বাড়লো কিন্তু যোগান অনেক বাড়লো, অর্থাৎ লং রানে তুমি যোগান ইচ্ছা মতো বাড়াতে পারবে। তাহলে এখানে কি হলো দেখো তো, যোগান কত বাড়লো? এই হলো অতি দীর্ঘকালীন বাজারের চেহারা। তো যাই হোক, আমরা এই জিনিসগুলো দেখলাম। এরপরে আরেকটি পয়েন্ট রয়েছে আমাদের প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। আচ্ছা, আমরা একটু দেখি তোমাদের আর কি অবস্থা। যাক, তোমরা অনেকেই জয়েন করেছো। ঈদের আগে তোমাদের কিন্তু আজকে লাস্ট ক্লাস, এরপরে ঈদের পরে আমরা আবার ক্লাসে যুক্ত হব। এখন আমরা দেখব প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আরেকটি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে দেখব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে বহু সংখ্যক ক্রেতা, বহু সংখ্যক বিক্রেতা একটি সমজাতীয় পণ্য নিয়ে দর কষাকষি করে একটি নির্ধারিত দামে বেচাকেনা করে, তাকেই বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে আমরা সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো এখানে দেখি, কারণ এটি এত ইম্পর্ট্যান্ট যে এটি তোমাদের সব সময় পড়তে হবে, কাজে লাগবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। 1 নাম্বার, যে বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বহু সংখ্যক বিক্রেতা, বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা, এটি একটি বৈশিষ্ট্য। 2 নাম্বার, এই বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা কি নিয়ে বেচাকেনা করে? একটি সমজাতীয় পণ্য নিয়ে কেনাবেচা করে। দ্রব্যটার কোয়ালিটি কেমন? সমজাতীয়। সমজাতীয় বলবার অর্থ কি? সমজাতীয় দ্রব্য অর্থাৎ আকারে, গন্ধে, বর্ণে, স্বাদে সব রকমে সেই পণ্যটি একই কোয়ালিটি সম্পন্ন। তাহলে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্য নিয়ে 3 নম্বরে দর কষাকষি করে এক দামে
বেচাকেনা করে তাকেই বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে মনে রাখবে তোমার সংজ্ঞার মধ্যে এই 3টি পয়েন্ট ঢুকতে হবে। ধরো তোমার জ্ঞানমূলকে আসলো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, ঠিক আছে? তাহলে তখন তোমার লিখতে হবে যে বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্য নিয়ে দর কষাকষি করে একটি নির্ধারিত দামে বেচাকেনা করে তাকেই বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন আমরা এই যে পয়েন্টগুলো এগুলোকে একটু বিশ্লেষণ করব। কেন করব? কারণ তুমি যেন অন্ধভাবে মুখস্থ না করো, তোমাকে জিনিসগুলো রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে। এখানে বহু সংখ্যক ক্রেতা ও বহু সংখ্যক বিক্রেতা বলবার তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে এই যে এই বাজারে এত বেশি ক্রেতা এবং এত বেশি বিক্রেতা যে একজন ক্রেতা যদি তার চাহিদার পরিমাণ বাড়ায় বা কমায় তাতে করে এই যে দাম নির্ধারিত হয়েছিল সেই দামের উপরে কোনো প্রভাব পড়বে না। আবার বলি যে এত বেশি ক্রেতা এবং এত বেশি বিক্রেতা যে একজন ক্রেতা অথবা একজন বিক্রেতা তার চাহিদার পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে, আবার বিক্রেতার বেলায়ও তার যোগানের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে দামের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। অর্থাৎ একটা সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে যে সমুদ্র থেকে যদি 1 ফোঁটা পানি তুমি তুলে নাও তাহলেও সমুদ্রের পানি কমে যাবে না, আবার সমুদ্রে যদি 1 ফোঁটা পানি দাও তাহলেও কিন্তু সমুদ্রের পানি বেড়ে যাবে না। তাহলে এইভাবে চিন্তা করা হয়েছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বহু সংখ্যক ক্রেতা এবং বহু সংখ্যক বিক্রেতা বলবার তাৎপর্য হচ্ছে এটি। তাহলে এখন তোমরা বুঝলে যে কেন বলা হয় বহু সংখ্যক ক্রেতা এবং বহু সংখ্যক বিক্রেতা। তার অর্থ হচ্ছে তাদের চাহিদা এবং যোগান, একজন ক্রেতা এবং একজন বিক্রেতার চাহিদা এবং যোগান সে বাড়িয়ে বা কমিয়ে দামের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। এটাই হলো মূল লক্ষ্য। মূল লক্ষ্যকে দামের উপরে তারা কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ সমস্ত ক্রেতা এবং সমস্ত বিক্রেতার সম্মিলিত প্রভাবে যেই দাম নির্ধারিত হবে সেটি হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম। তাহলে সেই দামকে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা কিছুই করতে পারবে না, চেঞ্জ করতে সে সক্ষম নয়। এবং তারপরের পয়েন্টটি ইম্পর্টেন্ট যে সমজাতীয় দ্রব্য, অর্থাৎ এই বাজারে যেই পণ্যটি নিয়ে বেচাকেনা করা হচ্ছে সেই পণ্যটি হচ্ছে আকারে, গন্ধে, স্বাদে, বর্ণে সব রকমে একরকম। তাহলে একই রকম জিনিসের দাম কেমন হওয়া উচিত? এক দাম হওয়া উচিত। তাহলে আমরা জানলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আসলে এক দাম হওয়ার পিছনে সেই দ্রব্যের সমজাতীয়তা গুণটিও একটি কারণ। তাহলে তোমাকে যদি অনুধাবনের প্রশ্ন দেওয়া হয় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যটি সমজাতীয়, এর তাৎপর্য কি বুঝিয়ে বলো, তখন তুমি কি বলবে? তখন তুমি বলবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্যটি সমজাতীয়, অর্থাৎ তাদের সকল ধরনের কোয়ালিটি এক, এবং এই এক হওয়ার ফলে সেই দ্রব্যটির দামও এক হয়। অর্থাৎ দাম এক হওয়ার জন্য সমজাতীয়তা অপরিহার্য। ঠিক আছে? কথাকে ঘুরিয়ে এভাবেও বলতে পারে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম এক হওয়ার কারণ কি, তখন তুমি এই কারণ হিসাবে সমজাতীয় গুণকেও আইডেন্টিফাই করতে পারবে। তাহলে বুঝতে পারলে যে প্রশ্ন কতভাবে তোমাকে ভাষা ঘুরিয়ে, জিনিস কিন্তু একই জিনিস চাচ্ছে বাট ভাষাটাকে ঘুরিয়ে দিচ্ছে। তারপরে আমরা আরও কিছু পয়েন্ট দেখব, সেটি হলো যে এই বাজারে বাজার সম্বন্ধে ক্রেতা এবং বিক্রেতাদের পূর্ণ জ্ঞান থাকে, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা সবাই দাম সম্পর্কে জানে, ফলে ক্রেতাকে কেউ ঠকাতে পারে না, আর বিক্রেতাও কোনোভাবেই বেশি দাম চাইতেই পারবে না, কারণ ক্রেতাও জানে বিক্রেতাও জানে। আর বিক্রেতাও এই দাম মেনে নিয়েই নতুন কোনো উৎপাদনকারী যদি অংশগ্রহণ করতে চায় তাহলেও তাকে এই দাম মেনে নিয়েই উৎপাদনে অংশগ্রহণ করতে হয়। তাহলে এই যে আমরা কথাটা বললাম যে বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞান, এটিরও একটি তাৎপর্য রয়েছে। সেটি কি? সেটি হলো যে ক্রেতা
বাজার সম্পর্কে পূর্ণ খবর রাখে, দ্রব্যের কোয়ালিটি, দাম সব জানে, সুতরাং তাকে ঠকানো সম্ভব নয়। আবার বিক্রেতাও দাম সম্পর্কে জানে, সুতরাং নতুন কোনো বিক্রেতা যদি উৎপাদনে অংশগ্রহণ করতে চায় তাহলে তাকে চিন্তা করতে হবে যে এই দাম মেনে নিয়েই কিন্তু আমাকে প্রোডাকশনে যেতে হবে, আমি এর চেয়ে দাম বেশি নিতে পারবো না, সুতরাং এর ভিতরে আমার কি প্রফিট হবে কি হবে না সেটা বুঝে নিয়েই আমাকে উৎপাদনে অংশগ্রহণ করতে হবে। তাহলে বুঝতে পারলে বিক্রেতার জন্য কিন্তু এটি একটি বিষয়। তারপরে রয়েছে অবাধ প্রবেশ ও প্রস্থানের অধিকার। এটি বলতে কি বোঝায়? পয়েন্টের নাম হচ্ছে অবাধ প্রবেশ ও প্রস্থানের অধিকার। আমি পয়েন্টগুলো লিখে রাখি। বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্ণ জ্ঞান রয়েছে। পয়েন্টটা হচ্ছে পূর্ণ জ্ঞান। তারপরে রয়েছে 5 নম্বরে আমরা বললাম যে অবাধ প্রবেশ ও প্রস্থানের অধিকার। অবাধ প্রবেশ ও প্রস্থানের অধিকার। এটি বলতে কি বোঝায়? এটি বলতে বোঝায় যে কোনো উৎপাদনকারী এই দ্রব্য উৎপাদনে অংশগ্রহণ করতে পারে, এটাকে বোঝানো হচ্ছে প্রবেশ। আর প্রস্থান বলতে বোঝানো হচ্ছে যে কোনো উৎপাদনকারী যে কোনো মুহূর্তে এই দ্রব্য উৎপাদন থেকে সে বেরিয়েও যেতে পারে, অর্থাৎ তার প্রোডাকশন অফ করে দিতে পারে। কেউ তাকে বলবে না যে আমি বানাচ্ছিলাম তুমি আবার ঢুকলা কেন, এটা কেউ বলবে না। আবার কেউ বলবে না যে ভাই তুমি উৎপাদন থেকে চলে যেও না, এটাও কেউ বলবে না, কারণ একদম ঢুকলেও কারো কিছু আসে যায় না, বের হয়ে গেলেও কারো কিছু আসে যায় না। সেই কারণে বোঝানো হয়েছে উৎপাদনে অংশগ্রহণ এবং উৎপাদন থেকে বিরত থাকা, এটিকেই বোঝানো হয়েছে অবাধ প্রবেশ ও প্রস্থানের অধিকার। তারপরে আরও একটি পয়েন্ট রয়েছে উৎপাদনের উপকরণের গতিশীলতা। এই বাজারে ধরে নেওয়া হয় যে উৎপাদনের উপকরণ অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টি উপকরণই গতিশীল। এগুলি কিন্তু অনেক বুঝবার জিনিস। ভূমি গতিশীল, আমরা বলবো এটা আবার কিভাবে সম্ভব, যে ভূমি আবার কি করে গতিশীল হলো? আসলে ভূমি গতিশীল হবে না, ভূমির মালিকানা গতিশীল হবে। বাংলাদেশ থেকে মানুষ ভূমি বিক্রি করে আমেরিকা চলে যাচ্ছে, কানাডা চলে যাচ্ছে, তাহলে কি হলো? মালিকানা পরিবর্তন হলো। ফলে আমরা সেখানে গিয়ে আবার সেই অর্থ দিয়ে সেখানে ভূমি কিনে নিচ্ছে, তাহলে এভাবে ভূমি গতিশীল। শ্রম তো মানুষ, সুতরাং শ্রম তো গতিশীল আছে। মূলধন হলো টাকা পয়সা বা যন্ত্রপাতি, সেটাও গতিশীল। আর সংগঠন সেটিও কিন্তু একজন মানুষকেই মিন করে, সুতরাং সংগঠনও গতিশীল। তাহলে এই 4টি উপকরণই গতিশীল। এই গতিশীল বলবার অর্থ কিন্তু যে এদের সব সময় সব জায়গায় এরা গতিশীল। ধরো শ্রমিকের কথাই যদি বলি, তাহলে শ্রমিকরা ঢাকার শ্রমিক কুমিল্লারটা নোয়াখালীরটা চিটাগাং, সব জায়গায় বিচরণ করছে। এই বিচরণ করার ফলে দেশের সর্বত্র শ্রমিক সমানভাবে পাওয়া যাচ্ছে। আর এই সমানভাবে পাওয়ার জন্য শ্রমিকের মজুরি দেশের সর্বত্র সমান হবে। তাহলে যদি শ্রমিকের মজুরি দেশের সর্বত্র সমান হয়, তাহলে সেই শ্রমিক দিয়ে উৎপাদিত পণ্যের দামও আমরা ধরে নিব সমান হবে। এবং উৎপাদিত পণ্যের দাম যখন দেশের সর্বত্র সমান হবে, তখন জনগণও একই দামে দেশের সর্বত্র জিনিস পাবে। এবং এই কারণেই কি আমরা এই যে একদাম বলেছি, এটি প্রযোজ্য। তাহলে আমরা একটি জিনিস নতুন শিখলাম যে দ্রব্য সমজাতীয় হওয়ার জন্যও যেমন একদাম, আবার যে পয়েন্টটা যেটা বললাম যে উৎপাদনের উপকরণ সমূহ গতিশীল, উৎপাদনের উপকরণ সমূহ গতিশীল, এটিও একটি দায়ী কারণ এই একদাম হওয়ার জন্য। কারণ এই 4টি উপকরণ যখন গতিশীল হবে, 4টি উপকরণ দেশের সর্বত্র সমানভাবে পাওয়া যাবে, ফলে 4টি উপকরণের দাম দেশের সর্বত্র সমান হবে। যখন সব জায়গায় সমান পাওয়া যায়, আমরা তো কেন ঢাকায় শ্রমিকের মজুরি বেশি, গ্রামে মজুরি কম? কি কারণ? কারণ গ্রামে প্রচুর আছে কিন্তু শহরে কম আছে, সেই কারণে শহরে দাম বেশি। তাহলে
এই কারণে আমরা বলবো যে উৎপাদনের উপকরণগুলো যখন দেশের সর্বত্র সমানভাবে বিচরণ করবে তখন এদের যোগান দেশের সর্বত্র সমান হবে, ফলে তাদের দাম সর্বত্র সমান হবে, ফলে সেই উপকরণ ব্যবহার করে উৎপাদিত পণ্যের দামও এক দাম হবে। এই হলো আমাদের বৈশিষ্ট্যগুলো। এবং আরও কিছু বৈশিষ্ট্য আমাদের রয়েছে, সেগুলি আমরা দুই একটা পয়েন্ট রয়েছে যেগুলি আমরা পরেও দেখব। ভোগের এবং উৎপাদনের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে, অর্থাৎ এই দামে একজন ক্রেতা যত ইচ্ছা তত ভোগ করতে পারে, তাকে কেউ না করবে না, ঠিক আছে। তারপর হচ্ছে যৌক্তিক আচরণ করবে সবাই, নর্মাল বিহেভ করবে, কেউ ইরেশনাল হবে না। এবং এই বৈশিষ্ট্যর একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা নেক্সট ক্লাসে যেটি পড়ব সেটি হলো মোট আয় এবং গড় আয়ের সম্পর্ক। এবং এই কারণে এখন তোমরা বুঝতে পারবে যে এই দামের সাথে মোট আয়ের একটা সম্পর্ক রয়েছে, গড় আয়ের একটি সম্পর্ক রয়েছে, প্রান্তিক আয়ের একটি সম্পর্ক রয়েছে। তাহলে আমরা এই দামটা যে এক দাম হয় এটি যদি না জানতাম তাহলে আমরা কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় বুঝতাম? সেটি বোঝা আমাদের জন্য একটা অন্ধকারে থেকে যাওয়ার মতো অবস্থা হতো। সেই কারণে আমি 3rd চ্যাপ্টারে সেটি পড়াইনি, এই 4th চ্যাপ্টারে এসে সেটি পড়াবো। এবং মেইন বৈশিষ্ট্যগুলো আগে আমি পড়িয়ে ফেললাম, এরপরে আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সকল বৈশিষ্ট্য সম্পর্কে সম্পূর্ণ ধারণা হবে। এখানেই তোমাদের মেইন ধারণা হয়ে গেল, জাস্ট একটি পয়েন্ট, কারণ ওই পয়েন্টটি দিয়ে কিন্তু তোমার একটি প্রশ্ন তৈরি হবে। সুতরাং ওই পয়েন্টটিকে এত ছোট আকারে সেটি বর্ণনা করা যাবে না, সেটি নিয়ে এবং আরও একটি একচেটিয়া বাজারেরও গড় আয়, প্রান্তিক আয় নিয়ে আমরা একটি ক্লাস করব। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার মতন আজকের মতন ক্লাস শেষ করছি। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।